দৃষ্টি আকর্ষণের জন্য একটা ইভেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে। হ্যাঁ, হুম হুম সংসদের প্রথম অধিবেশন বিরোধী দলের দিকে যাতে করে সবার মনোযোগটা যায়। তো হুম সেরকম একটা ইস্যু তৈরি করে, যেটা আসিফ আসলে বললো যে আগে তারা তো শপথ নিয়েছে, শপথ তো তারা প্রত্যাখ্যান করেনি, তখন তো তারা বলতে পারেনি। তো একইভাবে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন, এটা কনস্টিটিউশনাল। রাষ্ট্রপতিকে তো এখনো আপনার পরিত্যাগ করা হয়নি, নতুন রাষ্ট্রপতি ঘোষণা দেওয়া হয়নি। তো হুম আমার মনে হয় যে যেটা তারা চেয়েছিলেন, যে একটা নতুন সংসদের প্রথম অধিবেশনে এসে তারা একটা পরিস্থিতির সূচনা করে যে আপনার সেখানে বিরোধী দলের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করবে, সেটাই তারা করেছে। এটার আসলে তেমন কোনো বিয়ন্ডে কোনো এটার কোনো মূল্য আছে বলে আমার মনে হয় না। এবং দ্বিতীয় দিন থেকেই দেখবেন যে এটা নিয়ে তারা আর কোনো কথা বলছে না, তাদের অবজেক্টিভ ছিল সেটাই। এবং এখানে আসলে আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে হয়, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের এই ত্রয়োদশ সংসদ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে এসছে, যে আমরা কিন্তু একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি দেখতে চাই, একটা শক্তিশালী সংসদ দেখতে চাই। হুম সেই শক্তিশালী সংসদে সরকার এবং বিরোধী দল দুটো মিলেই কিন্তু সংসদটা গঠন করে। আমরা সবসময় যেটা দেখেছি যে সরকার আপনার ডমিনেট করবে, ওই কথা বলবে, বিরোধী দল কথা বলবে, সে সবসময় রাস্তায় থাকবে। হুম হুম আমরা রাজপথের আন্দোলন চাই না, আমরা সংসদীয় গণতন্ত্র চাই, যেখানে সংসদে আপনার তর্ক বিতর্কের মাধ্যমে, আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্তে পৌঁছাবেন। হুম এবং হুম সেইখানে যদি বিরোধী দলের স্টেটমেন্টটা যদি কারেক্ট থাকে, তাদের বিলস যদি কারেক্ট থাকে, তাহলে সেটা একসেপ্টেড হবে। আমরা সেই রকমের একটা গণতন্ত্র চাই, যেটা নিয়ে আসলে জুলাই চার্টার এটসেট্রা, এবং আপনার যে আপনার সরকারি দলের ক্ষমতাকে কার্ভ করার যে প্রচেষ্টা, পিআর আপার হাউসের যে সাজেশন, সেগুলো তো সবগুলো ওখান থেকে এসছে। হুম হুম। এখন পিআর আপার হাউস ভবিষ্যতে হবে কি হবে না সেটা এখনো ঝুলে আছে বিএনপির উপরে। বাট আমরা তো একটা শক্তিশালী সংসদ দেখতে চাই, এবং সেই শক্তিশালী সংসদের বিরোধী দলের একটা শক্তিশালী অংশগ্রহণ দেখতে চাই। আমার কাছে এই ব্যাপারে একটা বড় প্রশ্ন আছে, যে আদৌ এনসিপি এবং জামাত সেটার জন্য প্রস্তুত কিনা। তারা কি আদৌ আপনার যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সংস্কারগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, সেটা নিয়ে আলোচনা করতে প্রস্তুত কিনা। ঠিক এই মুহূর্তে সংসদটা এমন সময় এসেছে যখন পুরো বিশ্বজুড়ে একটা নজিরবিহীন নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে, এবং অর্থনৈতিক একটা প্রচন্ড আপনার দুঃসময়ের পরিস্থিতি তৈরি হয়েছে। তো ঠিক এইখানে আপনার আমি আগামী 2-3 দিনে দেখতে চাইবো যে আসলে বিরোধী দল কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারছে কিনা, তারা কি সেই প্রশ্নগুলো রাখতে পারছে কিনা সরকারের কাছে, যে আপনার সরকারের প্রস্তুতি কতটুকু, যে এই আপনার তেলের সমস্যা, জ্বালানির সমস্যা, ডিজেলের সমস্যা, আপনার আপনার মূল্যস্ফীতি বলেন, আপনার তার টাকার অবমূল্যায়ন বলেন, তো এগুলো তারা কতটুকু কন্ট্রোল করতে পারবে, সরকার সেটার জন্য প্রস্তুত কিনা, সেই প্রশ্নগুলো আনার ব্যাপারে তারা কতটা প্রস্তুত বিরোধী দল, আমি সেটা একটু দেখতে চাইবো। রুবাদ, যেটি আহ, আসিফ বলার চেষ্টা করছেন যে প্রকৃত অর্থেই যে সংসদের যে ডেকোরাম, সংসদের যে ভাষা, সংসদের যে আহ, বলবো যে রেওয়াজ রীতি বা প্রথা রয়েছে, সেটির সঙ্গে তো আপনি রাজপথের আন্দোলন সংগ্রামকে মেলানোর খুব বেশি সুযোগ নেই। হয়তো সেই স্পিরিট থেকে গিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু একই ভাষায় একই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে তো কথা বলা যায় না। তো আমি গতকালকের মানে 12 তারিখের যে সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি দেখে আমার বারবার শুধু মনে হচ্ছিল যে যখন রাজনীতিবিদদের মধ্যে সেন্সিটাইজেশনের মজাটা চলে আসে, মানে তারা একটা বিষয়কে সেন্সিটাইজ করে মজা পেয়ে যান, তখন বোধহয় জনগণের জন্য যে রাজনীতি করার যে আগ্রহটা বা একটা রিয়েল অ্যাক্টর হবার যে একটা আকাঙ্ক্ষা, সেটি বোধহয় অনেক দূরে সরে যায়। আপনার কাছে কি মনে হয়? না, অ্যাবসলুটলি। এবং সেটাই হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার, আমরা কোনোভাবেই আপনার রাজপথের আন্দোলন থেকে বেরোয় আসতে পারি না। এবং আপনি দেখবেন যে আমাদের হিস্টোরিক্যালি আমাদের স্লোগানগুলো কি, আপনার জননেত্রী, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। হুম হুম তো এই যে তারপরে আপনি এখন, আমি সবসময় আপনার হাস্যচ্ছলেও যদিও বলি ব্যাপারটা, যে আপনি চট্টগ্রামে যাবেন, আপনার মাইকিং করে বীর চট্টলার সংগ্রামী জনতা। হ্যাঁ, তো এই হুম সংগ্রামী জনতার জায়গা থেকে কখনো আমরা বের হয়ে আসতে পারি না। তো এইটা একটা বিশাল সমস্যা আমাদের দেশের। এবং মানে আমরা মনে করি কি, আপনি যেটা বলেন বুলবুল ভাই, যে ওইটাই, যে ওইভাবে চিৎকার করে কথা না বললে, রাজপথের ভাষায় কথা না বললে, আমরা মনে করি যে আমাদের কথা কেউ শুনছে না। হুম হুম আমরা মনে করি যে আসলে এবং একটা দেখবেন যে সুশীল সমাজ বলে একটা ক্লাস, একটা শ্রেণীর বিন্যাসের চেষ্টা করা হয়। হুম আপনারা তো সুশীল, হুম হুম আপনারা এমন কথা বলেন যেটা জনগণের সাথে কোনো কানেকশন নাই, আপনাদের কথা কে শুনে। হুম হুম হ্যাঁ, তো আমরা আসলে কেউ না, আমরা কোনো অ্যাক্টার্স না, আসিফ, আমি, আপনি, আমরা কোনো অ্যাক্টার্স না। হ্যাঁ, হুম কারণ আমরা সুশীল। তো ব্যাপারটাই অনেকটা এরকম, যে আপনি সুশীল ভাষায় কথা বলবেন না। তো সংসদটাও হচ্ছে একটা বাজার, সেখানে আপনার রাজপথের ভাষায় কথা বলবে,
আমি অনেক সাংসদ আছে, বিখ্যাত সাংসদ আছে বাংলাদেশে, যারা আপনার তাদের সংসদ বক্তব্যগুলো আসতোই আপনার ইভেন সোশ্যাল মিডিয়ার যুগেরও যখন সৃষ্টি হয়েছে, তখনও তাদের সংসদ বক্তব্যগুলো ওইভাবে প্রচারিত হয়েছে, কারণ সেগুলো আপনার সেন্সেশনাল।